ফিরোজা খাতুন বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। চেঁচামেচির বিষয় হচ্ছে পদ্ম ইদানিং কাজবাজ করছে না তেমন। পদ্ম ঘরের ভিতরে বসে শুনছে শাশুড়ির ধারালো এক একটা কথা, কিচ্ছু বলছে না, সব সহ্য করে নিচ্ছে। কী বা বলার আছে তার? হৃদয়ে যেখানে এখন মৃত পায় সেখানে কাজের প্রতি কার মন থাকে? মানুষগুলো তাকে একটুও বোঝার চেষ্টা করছে না, একটুও না। এই বিশ্বভূখণ্ডে পদ্ম নিজেকে ভীষণ একলা এবং অবহেলিত অনুভব করছে। ঘরের দরজা বন্ধ করে রেখেছে সে। জানালায় দাঁড়িয়ে উঠোনে দৃষ্টি রেখেছিল এতক্ষণ। সম্মুখ জানালা ছেড়ে পিছনের জানালার দিকে অগ্রসর হলো। তাহেরের কথা ভাবছে সে। মানুষটার কাছে আসলে সে অবহেলার পাত্রী হয়ে গেছে। কই, তাহের তো কিছু বলল না নিজের মাকে। সে তো উঠোনেই উপস্থিত ছিল। মায়ের কথার প্রতিবাদ কি করা উচিত ছিল না তার? ছিল তো, কিন্তু করল না। পদ্মর হৃদয়ে অভিমান স্তূপীকৃত হয়ে কেড়ে বসল। চোখের তারায় চিকচিক করে উঠল অশ্রু। মনে মনে তাহেরের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার কাছে এতটাই অনীহার পাত্রী হয়ে গেছে তাহের সাহেব? প্রশ্নটা করতে হৃদয়ে খুব ব্যথার উপলব্ধি হলো। হৃদয় যেন ক্ষত হতে শুরু করেছে। পদ্ম তাহের সাহেব শব্দ দুটো নিয়ে ভাবতে লাগলো। বিয়ের এত বছরেও সে কখনো তাহেরকে কোনো কিছু সম্বন্ধ করেনি। তাহের অথবা তাহের সাহেব ডাকতে তার কেমন যেন লাগতো, তাই কখনো ডাকেনি। একেবারে তাহেরকেই জিজ্ঞাসা করেছিল, আপনাকে কি বলে ডাকবো আমি? তাহের উত্তর দিয়েছিল, পদ্মবিবি স্বামী বলে ডেকো। তাহেরের উত্তরে পদ্ম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মানুষটা এমন তেরা বেঁকা কথা না বলে আর যেন সোজা সাপটা কথা বলতে পারে না। তাহের পদ্মের লজ্জা মাখা মুখখানি দেখে হাসে। সে বসে আছে খাটে, আর পদ্ম দাঁড়িয়ে। সে বসা থেকে দাঁড়িয়ে হাত দিয়ে পদ্মর মাথাটা নিজের বুকে টেনে নিল। কিশোরী পদ্ম স্বামীর প্রশস্ত বুকে ঠাঁই পেয়ে জড়সড় হয়ে গেল একেবারে। তাহের বলল, এত লজ্জা কেন পাও তুমি পদ্ম? এরকম লজ্জা পেলে তোমার নাম তো পদ্মবিবি বাদ দিয়ে লজ্জাবতী রাখতে হবে। আমাকে নাম ধরে ডেকো, তাহের অথবা তাহের সাহেব। তাহের বলে দেওয়ার পরও পদ্ম তাকে নাম ধরে ডাকতে পারেনি। মনে মনে অজস্রবার নাম ধরে ডাকার অনুশীলনী করলেও মুখে তাহের শব্দটি কখনো ফোটাতে পারেনি। পদ্মর ঠোঁটের কোণে সহসা এক সরল হাসির রেখাপাত ঘটল। বিষাদ মাখা সরল হাসিটা যেন একটু বেশি নয়নবিরাম মনে হলো। মানুষের আনন্দের হাসির থেকে বিষাদ জড়িত হাসি বোধহয় প্রকৃত অর্থে বেশি সুন্দর এবং মর্মঘাতিক হয়। পদ্মর হাসি থেকে এই বিষয়টা উপলব্ধি করা গেল সহজেই। বিকেলে পদ্ম শাশুড়ির ঘর ছাড় দিতে এসেছিল। স্বামীর দ্বিতীয় বিবাহের জন্য ঠিক করা মেয়েটিকে সে এর আগে দেখেনি, দেখার ইচ্ছে জাগেনি মনে। কিন্তু আজ যেন তার মন কেমন করলো, খুব দেখতে ইচ্ছে হলো মেয়েটিকে। সে জানতো শাশুড়ির ঘরে টেবিলের ড্রয়ারের ভেতর মেয়েটির ছবি পাওয়া যাবে। সে ড্রয়ার খুলে ছবিটা খুঁজে বার করলো। খুব গভীরভাবে দেখতে লাগলো মেয়েটার ছবি। মেয়েটার নাম তার মতো সুন্দর দেখতে, চেহারার ধরনও তেমন আকর্ষণীয় নয়। পদ্ম নিবিড় দৃষ্টি বুলিয়ে চলল অনেকক্ষণ ধরে। মেয়েটার ছবির দিকে তাকিয়ে থাকাকালীন কষ্টের একটা সূক্ষ্ম রেখাংশ তীর তীর করে একটা বিশ্রী শব্দ তুলে তার হৃৎপিণ্ড ছিদ্র করে দিল। একরাশ হাহাকার জেগে উঠল বুকে। মেয়েটির ছবির ওপর হাত বুলিয়ে গভীর গলায় বলল, কি ভাগ্যবতী গো তুমি। আরও হয়তো কিছু বলতো সে, হয়তো হৃদয়ের জমে কষ্টের ক্ষুদ্র একটা অংশ এই ছবির ভিতরে থাকা মেয়েটার কাছে সে এভাবেই প্রকাশ করত। কিন্তু তার আগেই শাশুড়ি এসে পড়ল। পদ্ম ব্যস্ত হয়ে ছবিটা ঢুকিয়ে রাখলো ড্রয়ারে। ফিরোজা খাতুন ঘরে ঢুকে পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে কটু স্বরে কয়েকটা কথা শোনালেন। পদ্ম চুপচাপ হজম করে নিল। তবে অননে কান্না কান্না একটা ছাপ ফুটে উঠতে চাইছিল থেকে থেকে। পদ্ম কান্না চেপে বেরিয়ে এলো সেখান থেকে। ক্রন্দনের চাপা করুণ সুর ছড়িয়ে পড়েছে পদ্মর পুরো ঘরময়। হৃদয় চলেছে অসহ্যনীয় জ্বালাপোড়ন। এত কেন কষ্ট হচ্ছে, এত কাঁদছে কেন সে? কাঁদতে তো সে চায়নি, একদমই চায়নি। চেয়েছিল এক ফোঁটাও চোখের জল ঝরবে না, তবুও অবাধ্য চোখের জল এত অনর্গল কেন ঝরছে, কেন ঝরছে? বাইরে চলছে বিয়ে, উপলক্ষে উৎসব উৎসব আমেজ। ওই আমেজের কাছে তার এই কষ্ট কান্না কতই না তুচ্ছ। সেও অতি তুচ্ছ একটা প্রাণ এখন এই পৃথিবীর বুকে। পদ্ম দুই হাত দিয়ে বালিশ চেপে আঁকড়ে ধরল। বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে সে। এই মুহূর্তে শ্বশুর আব্বার কথা তার খুব মনে পড়ছে। শ্বশুর আব্বা বেঁচে থাকলে কখনোই বিয়ে হতো না, কখনোই না, কিছুতেই সে হতে দিত না এই বিয়ে। পদ্ম আজ দেখছে তার স্বামীর পাশে লাল বেনারসি পরে একটা মেয়ে প্রবেশ করছে বাড়িতে। ওটা তার দেখা জীবনের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল। নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল তার। স্বামীর পাশের ওই স্থানটা কোনো স্ত্রী কি অন্য কাউকে দিতে পারে? পারে না, পদ্মও পারছে না।
কিন্তু তার সহ্য করতে হচ্ছে সব। সে সহ্য করতে বাধ্য। একটা কথা তার মনে হচ্ছে, তাহের তাকে ভালোবাসেনি। সত্যিই যদি ভালোবাসতো তাহলে শুধুমাত্র একটা সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে পারতো না। যদি মানুষটা সত্যিকারের ভালো নাই বেঁচে থাকে, তবে এত ভালোবাসা কেন দেখিয়েছিল? কেন করলো মানুষটা এমন? প্রিয় স্বামী নামক ব্যক্তিটা খুব পরিবর্তন হয়ে গেছে। ধীরে ধীরে বাইরের উৎসব আমেজ কমে গিয়ে পরিবেশ নীরব হয়ে এলো। কিন্তু ঘরের ভেতর পদ্মর কান্নার ধ্বনি নীরব হলো না। ঘরের ভেজানো দরজাটা হাট করে খুলে গেল। ওই শব্দ পদ্মর কর্ণগহ্বরে প্রবেশ করতেই সচকিত করতে পারল না। পরিচিত আলতো এক কণ্ঠস্বর তার জাগতিক চেতনা ফিরল। পদ্ম! চিরচেনা ডাকে পদ্মর কান্নার করুণ ধ্বনি থমকে গেল। বালিশে গুছে রাখা মুখটা হালকাভাবে উঁচু করল সে। তাহের! অক্ষীর কোল ডিঙিয়ে কষ্টের ধারা বহমান হতে শুরু করলো আবার। কেঁদে উঠল অন্তরাত্মা। হাত দিয়ে আঁকড়ে ধরল বালিশ। নিজেকে যথাসম্ভব সংযত করে নামলো বিছানা থেকে। অশ্রু মুছল না। এটা গোপন করার উদ্দেশ্য কিছু নেই। তাহেরের উদ্দেশ্যে বলল, আপনি কেন এসেছেন এখানে? তাহের এক পা এগিয়ে এলো। আবারও কোমল কণ্ঠে ডাকলো, পদ্ম। দুজনের মাঝে দূরত্ব অনেক। ঘরে লাইট জ্বলছে না। চারপাশের আলো প্রবেশ করে ঘর মোটামুটি উজ্জ্বল করেছে। পদ্ম স্বামীর আঁখি জোড়া লক্ষ্য করলো। মানুষটার চোখ কি ছলছল করছে? না, করছে না তো। হৃদয় ভাঙনের সাথে সাথে মুখ বেঁকেও কান্না এলো পদ্মর, কিন্তু সামলে নিল নিজেকে। চোখের শব্দ অশ্রুহীন বিসর্জন হচ্ছে। এমনই থাকুক। বলল, ওদিকে আপনার নতুন স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নতুন স্ত্রী রেখে পুরনো স্ত্রীর সাথে কেন দেখা করতে এসেছেন? চলে যান। আমার সাথে দেখা করার কিছু নেই। আমি তো এখন পুরনো, মূল্যহীন আপনার কাছে। চলে যান। তাহের কাছে এগিয়ে এলো। পদ্মর কুসুম কোমল মুখটি দুই হাতে আলতো করে ধরে বলল, কে বলল তুমি পুরনো, মূল্যহীন আমার কাছে? পদ্ম তাহেরের হাত সরিয়ে দিয়ে বলল, মিথ্যা ভালোবাসা আমাকে আর দেখাবেন না তাহের সাহেব। আমি দেখতে চাই না আপনার এমন ভালোবাসা। তাহের ভর্ৎসনা সুরে বলল, মিথ্যা? পদ্ম মিথ্যা শব্দটার ব্যাখ্যা দিতে পারল না। কান্না ভেজা কণ্ঠে বলল, চলে যান। উনি অপেক্ষা করছেন। তাহের স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এটাকে নিয়ে কথা বাড়ালো না আর। পদ্মের কাছ থেকে আবারও একই রকম কথা ভেসে এলো, চলে যান। পদ্ম এই মুহূর্তে বুঝতে পারল না তাহেরের মৌন অবস্থা। শুধু দেখল মানুষটা ক্ষণকাল তাকিয়ে রইল তার দিকে। তারপর দৃষ্টি হতে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ঢোক গিলে আবার তাকালো। তারপর হালকা মাথা দুলিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, যাচ্ছি বলে চলে গেল তাহের। সে চলে যাওয়ার পর আবারও কান্নায় ভেঙে পড়ল পদ্ম। আজ অনেক দিন পর তাহেরের সাথে কথা হয়েছে তার। এতদিনে একটাও কথা হয়নি। কান্না চলল কিছুক্ষণ। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। জল লাপটানো চোখে এগিয়ে এসে দাঁড়ালো পিছন জানলায়। এখান থেকে বাড়ির পিছন দিকটা দেখা যায় পদ্মপুকুরও। কয়েক মুহূর্ত পদ্মপুকুরের দিকে অপলক দৃষ্টিতে থেকে আকাশ পানে চাইল। আকাশে উজ্জ্বল চাঁদ। আবারও তাকালো পুকুরে লাল পদ্ম। রাতটা একেবারে তার আর তাহেরের বাসর রাতের মতো মনে হচ্ছে না? ওই পদ্মপুকুরের ঘাটে কত স্মৃতি আছে তার আর তাহেরের, সুপ্ত মুখর স্মৃতি সব। অনেক কিছু মনে আছে পদ্মর। কেন যেন ভুলতে পারে না স্মৃতিগুলো। সময়টা বিয়ের প্রথম দিকের ছিল। বিয়ে হওয়ার কারণে পদ্মর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শ্বশুর আব্বা চেয়েছিলেন পদ্মকে পড়ালেখা করাতে। তিনি একজন গৃহশিক্ষক রাখলেন পদ্মের জন্য। 1 মাস পড়িয়েছিলেন সেই গৃহশিক্ষকের কাছে। গৃহশিক্ষকের স্বভাব চরিত্র ভালো ছিল না, কেমনই যেন একটা দৃষ্টি ছিল তার ওপর, যা পদ্মর একদম ভালো লাগতো না। পদ্ম ঘটনাটা একদিন তাহেরের কাছে গিয়ে বলল। তাহের শুনে তো ক্ষেপে গেল। পরের দিন যখন গৃহশিক্ষক পড়াতে এলো, তখন তাহের বকাঝকা করে বিতাড়িত করে দিল লোকটাকে। তাহের যে এত রাগারাগি করবে তা পদ্মের ধারণাই ছিল না। গৃহশিক্ষককে তো ভাগিয়ে দিল তাহের। এখন পদ্ম পড়বে কার কাছে? একজন মহিলা গৃহশিক্ষিকার সন্ধান করা হলো, কিন্তু পাওয়া গেল না। পরে সিদ্ধান্ত হলো তাহের পড়াবে পদ্মকে। প্রস্তাবটা তাহের নিজেই রেখেছিল। সন্ধ্যার পর তার কোনো কাজ থাকে না, সুতরাং পড়াতে সমস্যা হবে না। 7টা থেকে 9টা পর্যন্ত পড়াবে। বেশ, যা কথা হলো তেমনি কাজ শুরু হলো। রোজ সন্ধ্যা 7টায় পড়াতে বসে সে পদ্মকে। কিন্তু সমস্যা হলো, পড়াতে বসলেই তার আচরণ হয়ে ওঠে রাগী শিক্ষকের মতো। কোথাও একটু ভুল হলেই রেগে যান, বকাঝকা শুরু করেন। পড়ানোর সময় আবার এতটা বেতও সাথে নিয়ে বসেন যেন আসলেই সে একজন গৃহশিক্ষক। তার এমন আচরণের জন্য পদ্ম আর তার কাছে পড়বে না বলে শুনতে পায়। সেই থেকে একটু সংযত হয় তাহের।
পড়াতে বসার আগে পণ করে বসে, একদমই মাথা গরম করবে না। কিন্তু পড়াতে বসলেই ওই যে সে রাগী শিক্ষক হয়ে যায়, মাথা গরম না করে একদমই পারে না। দেখা যাবে বেত দিয়ে টেবিলে জোরে আঘাত করছে, সেই সাথে বকছে ছাত্রী রূপে থাকা নিজ স্ত্রীকে। এমনই একদিন পড়তে বসায় খুব বকাচকা করলো পদ্মকে। অঙ্ক ভুল করেছে পদ্ম, এত বকাচকা এর আগে কখনো করেনি। সে সময় তাহের বকছিল, সে সময় পদ্ম রাগ করে বের হয়ে এসেছিল ঘর থেকে। মানুষটা একটু বেশি বেশি করে সব সময়। পদ্ম ওই দিন সিদ্ধান্ত নিয়ে ফেলল, আর পড়বে না তাহেরের কাছে। রাগ করে এসে পদ্ম পুকুরের ঘাটে বসেছিল সে। অনেকক্ষণ পর তাহের এসেছিল তাকে মানাতে। এসে পদ্মর থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো ঘাটের ওপর। বলল, এখানে এসে বসে রয়েছ কেন? ঘরে চলো। পদ্ম তার কথা কানেও তুলল না। তাহের বুঝলো মেয়েটা তার সাথে ভালোই রাগ করেছে। আমি কি করব? আমি কি তোমার সাথে রাগারাগি করতে চাই? আমি তো পড়াতে বসে খুব সুন্দর আচরণই করতে চাই, কিন্তু আমার মাথা তো নিজ থেকেই গরম হয়ে যায়। দোষটা কি আমার? দোষটা তো আমার মাথার। আমার মাথার কাছে জিজ্ঞাসা করো এখন কেন সে এমন করে। এসব কথা পদ্মের মন গলাতে সক্ষম হলো না। তাহের ব্যর্থতা অনুভব করলো, আদুরে কণ্ঠে ডাকলো, পদ্ম, পদ্ম। অন্যদিকে মাথা ঘুরিয়ে নিল একেবারে। তাহেরের নিকট এগিয়ে এলো। আসতেই পদ্ম ওদিকে সরে বসলো। তাহের এবার কঠিন গলায় বলল, কি ব্যাপার, ওদিকে সরে যাচ্ছ কেন তুমি? পদ্ম উত্তর দিল না। তাহের আবারও কাছে এগিয়ে এসে বসলো। পদ্ম দূরে সরে গেল। তাহের রাগ অনুভব করে বলল, বাচ্চা মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা, এদের রাগ আসমান ছোঁয়া হয়। এখন কি বাচ্চাদের মতো করে বোঝাতে হবে তোমাকে যে সোনামণি রাগ করো না? তাহেরের এই কথা একটু বেশি গায়ে লাগলো পদ্মর। তাহেরের দিকে তাকিয়ে বলল, আপনি এমন কেন? তাহের একটু হেঁচট খেলো। কেমন আমি? আপনার কাছে পড়বো না আমি। তাহেরের সম্মানে আঘাত লাগলো। বলল, কেন পড়বে না? কি খুঁত আছে আমার মাঝে? আমি কি একজন শিক্ষক হিসাবে অযোগ্য? অযোগ্য কিনা জানি না, তবে যোগ্যও নন। আমি পড়ব না। আপনি একজন শিক্ষিকা খোঁজার ব্যবস্থা করুন। ব্যবস্থা? কি মুখের কথা! জানোই তো এর আগে শতবার খুঁজেও পাইনি। খুঁজে না পেলে নেই, তারপরও আমি আপনার কাছে পড়ব না। তুমি কি মূর্খ থাকতে চাও? আপনার কাছে পড়ার থেকে মূর্খ থাকা অনেক ভালো। সম্মানে লাগা আঘাতটা এবার নিজের বিস্তৃতি ঘটালো। তাহের বলে উঠল, বেয়াদব মেয়ে, স্বামীর মুখের ওপর কথা বলছে। পদ্ম কিচ্ছু বলল না। তাহের আবারও কাছে এগিয়ে এলেই পদ্ম দূরে সরে যাচ্ছিল। তাহের অমনি ওর আর এক হাত ধরে টান দিয়ে কাছে এনে ফেলল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সাথে সাথে থাকো। এখানে জিনের অভাব নেই। রাত হলেই হাজার কয়েক জিন ঘুরে বেড়ায় এখানে। সুন্দরী কোনো মেয়ে বসে আছে দেখলেই একেবারে তুলে নিয়ে যাবে। পদ্মর মনে হঠাৎই একটু ভয় ঢুকে পড়ল। গলা নিচু করে বলল, এখানে জিন আছে? আর তুমি জিনের সর্দারের কাছেই বসে আছো এখন। পদ্মর মনে ভয় কামড় দিল। মানে? তাহের পদ্মর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি একটা জিন পদ্ম, তোমার স্বামী না। তোমার স্বামী তো ঘরে, আমি হলাম একটা বদ জিন। পদ্মর চোখের তারায় ভয় ছেয়ে গেল। ভয়ার্ত চোখ জোড়া মেলে তাকালো তাহেরের দিকে। মনে প্রশ্ন জাগলো, এটা আসলেই তার স্বামী তো? প্রশ্নটা মনে জাগতেই পদ্ম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। আস্তে আস্তে পেছনে শুনতে পেয়েছিল, আরে আমি তোমার স্বামী, জিন নই। তাহেরের এই কথাটা মনে পড়তেই হেসে উঠল পদ্ম। চোখের পানি শুকিয়ে গিয়েছিল, আবারও ভিজে উঠল চোখ। ঝরে পড়ল টুপ করে। আসলে মানুষটার ভালোবাসা মিথ্যা ছিল না। মানুষটা পরিবর্তন হয়ে গেছে এখন, সাথে ভালোবাসাও। আকাশের দিকে তাকালো পদ্ম। আজ তার ইচ্ছে হচ্ছে ওই আকাশের সাথে মিলিয়ে যেতে। কিভাবে মিলিয়ে যাওয়া যায় আকাশের সাথে? পদ্ম চোখের জল মুছে নিয়ে সরে এলো জানলার কাছ থেকে। এসে আলমারি খুলল। আলমারি খুঁজে পদ্ম রাঙা শাড়িটা বের করলো। শাড়ির গায়ে যেন লাল পদ্মেরই রং, সাদা লাল গোলাপির সংমিশ্রণ। শাড়িটা তাহের দিয়েছিল বছরখানেক আগে। দেওয়ার আগে বলেছিল, পদ্মর জন্য পদ্ম শাড়ি নিয়ে এসেছি। কথাটা শুনে অবাক হয়েছিল পদ্ম, কিন্তু তাহের যখন শাড়িটা দেখালো তখন তার নিজেরই মনে হলো আসলেই যেন একটা পদ্ম শাড়ি। আজ এই পদ্ম শাড়িটা পরবে। পদ্ম পরনে কাপড় পাল্টে শাড়িটা পরল।
আয়নার সামনে এসে বসলো। মুখে পাউডার মাখলো, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক, হাতে পড়ল গোলাপি রঙের চুড়ি। সাজলো সে। সাজতে সাজতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিল। তাহের তো তাকে আর আগের মতো ভালোবাসে না। মানুষ বুঝ দিতে দিতে মানুষটাকে তার কাছ থেকে অনেক দূরে করে দিয়েছে। যাও, একটু ভালোবাসা আছে মনে, তাও নিঃশেষ হয়ে যাবে। কদিন থাকবে তাহেরের মনে তার জন্য এই ঠুনকো ভালোবাসা? বড় জোর কিছুদিন, এর বেশি নয়। একটা বাচ্চা হলেই তো তাহের ভুলেই যাবে সে তাকে। পদ্ম নামের মেয়েটাকে একদম চিনতেই পারবে না তখন। হয়তো বলা যেতে পারে তাহের তাকে ভুলবে না, ভালোবাসবে, কিন্তু আসলে বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো সে ধীরে ধীরে তাহেরের মন থেকে খসে পড়বে। বাস্তবতা খুব কঠিন জিনিস। পদ্ম ইতিমধ্যে উপলব্ধি করতে শিখেছে এটা। সে হাতের চুড়িগুলোকে নাড়িয়ে মৃদু ঝুনঝুন করে একটা শব্দ করতে করতে বলল, আপনি ভালোবাসেন না আমায়? আপনি ভালোবাসেন না তাহের? পদ্ম ঘর ছেড়ে বের হলো। আজ অনেক শখ করে সেজেছে সে। মাথায় টিকলি দিতেও ভোলেনি। পায়েও খুব যত্ন করে আলতা পড়েছে। আলতাটা 5-6 মাস আগে কিনেছিল, দেওয়া হয়নি, আজ দিল। খুব যত্ন সহকারে দিয়েছে। পদ্মপুকুর ঘাটে এসে থামল সে। জ্যোৎস্নার আলোয় কি অপূর্ব লাগছে পুকুরটা। ইচ্ছে করছে পদ্ম ফুলের মতো তারাও জলে ভাসতে। সাঁতার জানে না বলে কখনো নামা হয়নি পুকুরে। তাহের অনেকবার বলেছিল সাঁতার শেখাবে, কিন্তু পদ্ম সাহস পায়নি পানিতে নামতে। ছোটবেলা থেকেই তার পানিতে নামতে ভয় হয়। পদ্ম আশেপাশে তাকিয়ে রাতের প্রকৃতিকে দু চোখ ভরে দেখল। প্রকৃতি আজকে এত সুন্দর লাগছে কেন? খুব সুন্দর না এই প্রকৃতি? এত গভীরভাবে তো আগে কখনো প্রকৃতি দেখা হয়নি। আজ দেখল, কিন্তু এই দেখায় তৃষ্ণা মিটল না। পদ্ম পিছন ফিরে বাড়ির দিকে তাকালো। বাড়ির মানুষগুলো কি করছে এখন? না, সকলকে নিয়ে তার মাথা ব্যথা নয় আসলে। তার ভাবনায় তো শুধু তাহের। সে তীব্র অভিমান জনানো কণ্ঠে বলল, দ্বিতীয় বিয়ে করেছেন তাহের সাহেব? আপনি তো ভুলে যাবেন আমায়, একদম ভুলে যাবেন। আমার মুখটা দেখতেও একসময় খুব বিরক্ত লাগবে আপনার। কি লাগবে না? আমি জানি তো লাগবে। আপনি কিন্তু আমাকে ভালোবাসেননি। না, ভুল বললাম, অস্বীকার করব না। আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু এখন বাসেন না। যদি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় বিয়ে করতেন না। করতেন? কিছুতেই করতে পারতেন না। যদি এখন ভালোই না বাসবেন, তাহলে আগে অত কেন ভালোবাসা দেখিয়েছিলেন? অত ভালোবাসা দেখানো উচিত হয়নি আপনার। খুব কষ্ট পেলাম আপনার আচরণে। যে মানুষটা ভালোবাসতে শেখায়, সেই মানুষটা যখন কষ্ট পাওয়াও শেখায়, তখন খুব কষ্টের হয়। এই কষ্টের গভীরতা পরিমাপ করা যায় না। এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। ক্ষমা করবেন। আপনাকে খুব ভালোবাসি, খুব। আর ভালোবাসি বলেই তো আপনার মনে অন্য নারীর জন্য ভালোবাসা একদম মানতে পারবো না। আমার খুব হিংসে হবে। এতটা হিংসে আমি কাউকে করতে চাই না। ওই মেয়েটার তো আপনার কাছ থেকে ভালোবাসাই প্রাপ্য। এটা তার ন্যায্য পাওনা। ন্যায্য কোনো কিছুতে হিংসা ব্যাপারটা একদম বেমানান, একদম। আমি শুধু বলবো, আপনি এখন ভালোবাসেন না আমায়, ভবিষ্যতেও বাসবেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকেই ভালোবাসবো। পদ্ম নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ বাড়িটার দিকে। তারপর চোখ ফিরিয়ে আনলো। এক ধাপ করে সিঁড়ি অতিক্রম করে নামতে লাগলো। এমন সময় পানির নিচে চলে যাওয়া সিঁড়িতেও পদচারণ করে ফেলল সে। কি শীতল পানির স্পর্শ! এমন শান্তিময় দিনেও আলো ফুটতে শুরু করেছে। পূর্বের আকাশে সূর্য আগমনীর লাল বার্তা আভা। পাখি ডাকছে, শিরশির সমীরণ বইছে। অনেকের ষোলগাদায় শেষ হয়েছে, অনেকে হয়তো বিছানায় পড়ে ঘুমন্ত অবস্থায়। ফিরোজা খাতুনের বোন শেফালি খাতুন পুকুর থেকে পানি নেওয়ার জন্য বাড়ির পিছনের পুকুরে এলেন, তার হাতে বালতি। চোখে পড়ল পুকুরের ওই প্রান্তে। যে দৃশ্য দেখলেন, তার হাত পা ঠান্ডা হয়ে কাঁপন ধরল সারা শরীরে। হাতের বালতি পড়ে গেল। দু চোখে আতঙ্ক, গলায় বিদারক চিৎকার, আল্লাহ গো! শেফালি খাতুন ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন সিঁড়িতে। ওনার চিৎকারের শব্দ এত জোরে ছিল যে বাড়ির সকলের কর্ণগহ্বরে সেই চিৎকারের শব্দ প্রবেশ করলো। এমনকি যারা ঘুমিয়েছিল তাদেরও ঘুম ভাঙল। ভোরের নিস্তব্ধ পরিবেশের মাঝে পরপর কয়েকটা দরজা খোলার শব্দ হলো, সেই সাথে কয়েকজনের উৎকণ্ঠা গলার স্বর। সবাই চিৎকার অনুসরণ করে পুকুর ঘাটে আসছে। সবার প্রথম দৌড়ে এলেন তাহেরের ভাই, এরপরে উপস্থিত হলেন ফিরোজা খাতুন। তাহের ব্যস্ত হয়ে ছুটে এসে উপস্থিত হতে পারলেও তৃতীয় স্থানে। ধীরে ধীরে সবাই উপস্থিত হলো পুকুর পাড়ে। সকলের দৃষ্টি পুকুরের জলে। চোখে যেন ভয় কটুর ছেড়ে বেরিয়ে আসবে।
তাহেরের হৃদয়ে ধারালো কিছুতে আঘাত লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। হাঁসফাঁস অনুভব হতে লাগলো। মনে মনে একটাই শব্দ প্রতিফলিত হলো, না। পুকুরের লাল পদ্মর মাঝে আজ অন্য রকম একটা পদ্ম ফুটে আছে। ওই পদ্ম তাহেরের সবচেয়ে দামি। এই মুহূর্তে সে সংশয়ে পড়ল, একটা সন্তানের থেকে বেশি মূল্যবান ছিল কি তার পদ্ম? জলে ভেসে আছে তার পদ্ম। স্থির চক্ষু জলে পরিপূর্ণ হয়ে উঠল। ক্ষীণভাবে ডেকে উঠল, পদ্ম।